অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন ছিল। তারা তাদের দাদা শুভঙ্কর এবং বৌদি কমলিকার সঙ্গে বাস করত। তাদের বাবা মা ৫-৬ বছর আগেই মারা যায়। তারপর থেকে শুভঙ্কর তার দুই বোনের সমস্ত দায়িত্ব বহন করে। অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন হলেও তাদের মধ্যে কিছু তফাৎ ছিল। অঙ্কিতা খুবই সরল এবং সাদাসিধে ভালো মনের মানুষ ছিল, আর অপরদিকে মধুমিতা খুবই চালাক চতুর এবং মিথ্যাবাদী ছিল। একদিন সকালবেলা, আরে কই অঙ্কিতা, মধুমিতা, তাড়াতাড়ি এসো, খেয়ে নাও, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, বারবার ডাকতে পারবো না। নিজেরা সবাই মজা করে ঘুমাবে, আর আমাকে সাত সকালে উঠে রান্না বান্না করে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসতে হবে, আর ভালো লাগে না। তখনই সেখানে অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন চলে আসে। এ কি বৌদি, তুমি একা একা সব রান্না বান্না করে নিয়েছো? তুমি একবার আমাকে ডাকতে পারতে, আমি তোমার হাতে হাতে হেল্প করে দিতাম। এই দেখো, তুমি একদম কাটা ঘায়ে নুনের ছিটা দেবে না বলে দিলাম। ফালতু কথা বলতে তুমি ভালোই পারো। সাত সকালে তোমাকে ঘুম থেকে ডেকে তুলবো, তারপর তোমাকে রান্নাঘরে দেখে তোমার দাদা আমাকে উল্টোপাল্টা কথা বলবে, আমার সঙ্গে ঝগড়া করবে। তুমি তো এটাই চাও, তাই না? এ বাবা, না না বৌদি, এসব তুমি কি বলছো? ঘরের কাজ করলে দাদা রাগ করবে কেন? বরং দাদার তো খুশি হওয়ার কথা। এই চুপ কর, সকাল সকাল তোর জ্ঞান শোনার জন্য এখানে কেউ বসে নেই। আচ্ছা বৌদি, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। ওয়াও বৌদি, কি ব্যাপার, তোমাকে দেখতে আজকে এত সুন্দর লাগছে কেন? সকাল সকাল মুখটা একেবারে চকচক করছে। দেখো না, আমিও তো ঘুম থেকে উঠলাম, কিন্তু আমার স্কিনটা একটুও গ্লো করছে না। তোমার স্কিনটা কিন্তু সত্যিই সুন্দর। কই ধ্যাত পাগলি, আমি তো এরকমই, আজকে আবার আলাদা লাগবে কেন? আচ্ছা নাও, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো, তোমার জন্য আমি তোমার পছন্দের পাস্তা বানিয়েছি। এভাবেই মধুমিতা তার বৌদির মিথ্যা প্রশংসা করলে কমলিকা খুবই খুশি হয়। মধুমিতা ভীষণ চালাক চতুর মেয়ে হওয়ায় সে খুব ভালো করেই জানতো কিভাবে তার বৌদির মন জয় করা যাবে। যখনই কমলিকা তাদের উপর রেগে থাকতো, তখনই মধুমিতা চালাকি করে কমলিকার নামে মিথ্যা প্রশংসা করত, যা কমলিকা একেবারেই ধরতে পারত না। তাই কমলিকার কাছে মধুমিতাই ছিল তার প্রিয় ননদ। কমলিকা অঙ্কিতাকে পাত্তা না দিয়ে মধুমিতার সঙ্গে সমস্ত কথা শেয়ার করত। একদিন কমলিকা মধুমিতাকে নিজের ঘরে ডেকে বলে, আচ্ছা মধুমিতা, একটা কথা বলো তো আগে। ধরো তোমার বিয়ের পর তুমি অনেক বড়লোক হয়ে গেলে, তারপর তুমি আমাকে চিনবে তো, নাকি বড়লোক হয়ে যাওয়ার পর তুমি তোমার বৌদিকে ভুলে যাবে? এ বাবা, এ তুমি কি বলছো বৌদি? আমি তোমাকে কিভাবে ভুলে যাব? তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আর তুমি বলছো আমি তোমাকে ভুলে যাব? কিন্তু বৌদি, হঠাৎ করে তুমি বড়লোক হয়ে যাওয়ার কথা কেন বললে? শোনো, আমার একটা পিসির ছেলে বিদেশ থেকে এসেছে। ওর নাম হলো চন্দন। খুব ভালো ছেলে, সরকারি চাকরি পেয়েছে, ১ লক্ষ টাকা মাহিনা। ওর বাবা মা ওর জন্য মেয়ে দেখা শুরু করেছে। আমি আজকেই খবর পেলাম। চন্দনের সঙ্গে আমি যদি তোমার বিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তুমি অনেক বড়লোক হয়ে যাবে, একেবারে রানীর মতো থাকবে তুমি। কমলিকার মুখে এই কথা শুনে মধুমিতা প্রচন্ড খুশি হয়। তবে তোমাকে কিন্তু এই চন্দনকে পটাতে হবে। তুমি তো এমনিতেও দেখতে সুন্দর, শিক্ষিত, কোনো অসুবিধা হবে না। শুধু চালাকি করে ওই চন্দনের মন জয় করতে হবে। চলো, আমি তোমাকে আমার পিসির বাড়িতে নিয়ে যাই, কদিন ওখানে থাকবো। এরই মধ্যে কিন্তু যা করার করতে হবে। কোনো চিন্তা নেই বৌদি, ওই বড়লোক চন্দনকে আমি পটিয়েই ছাড়বো। এটা তো আমার বা হাতির কাজ। আর থ্যাংক ইউ বৌদি, আমার জন্য এতটা ভাবার জন্য। চন্দন যদি পটে যায়, তাহলে আমি তোমাকে একটা দামি গিফট দেব, ঠিক আছে? সেদিনই কমলিকা মধুমিতাকে সঙ্গে করে পিসির বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে ফেলে। এমনকি তারা অঙ্কিতাকেও এই ব্যাপারে কিছু জানতে দেয় না। সেখানে যাওয়ার পর মধুমিতা খুবই চালাকি করে চন্দনকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। মধুমিতা যেহেতু দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট হওয়ায় চন্দন খুব সহজেই তাকে পছন্দ করে ফেলে। কমলিকা একেবারে অভিভাবকের মতো মধুমিতার সঙ্গে চন্দনের বিয়ে ফাইনাল করে বাড়িতে আসে। তুমি মধুমিতার বিয়ে ঠিক করে দিয়েছো? তুমি আমাকে কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে কমলিকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকাল কারোর ভালো করতে নেই, জানো তো? চন্দন কত ভালো ছেলে, তোমার কোনো আইডিয়া আছে? বিদেশে পড়াশোনা করেছে, ১ লক্ষ টাকা মাহিনার চাকরি করে, রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকে। মধুমিতার সঙ্গে চন্দনের বিয়ে হলে মধুমিতা রানীর মতো জীবন কাটাবে, রানীর মতো। এত ভালো ছেলে তুমি খুঁজে পাবে কখনো? কিন্তু তুমি মধুমিতার সঙ্গেই চন্দনের বিয়ে ঠিক করলে কেন? মধুমিতার থেকে তো অঙ্কিতা বড়। আগে তো অঙ্কিতার বিয়ে দেওয়া উচিত, তারপর তো মধুমিতার বিয়ে হতো। লোকজন কি বলবে বলো তো? একবার ভেবে দেখেছো? মধুমিতার আগে বিয়ে হয়ে গেলে অঙ্কিতার বিয়েতে তো সমস্যা হতে পারে।
কোনো সমস্যা হবে না, আজকাল অনেকের বাড়িতেই তো ছোট বোনের আগে বিয়ে হয়ে যাচ্ছে। আর চন্দন যেহেতু বিদেশে পড়াশোনা করেছে, ও অঙ্কিতার মতো এরকম সরল সিধে সাদা হাবাগোবা মেয়েকে মোটেই পছন্দ করতো না। মধুমিতা স্মার্ট, সুন্দর, সেই জন্যই তো চন্দন মধুমিতাকে বিয়ে করতে চাইছে। কমলিকার মুখে এই ধরনের কথা শুনে অঙ্কিতার খারাপ লাগে, কিন্তু সে তবুও কিছু বলে না। কিছুদিনের মধ্যে চন্দন এবং মধুমিতার বিয়ে হয়ে যায়। মধুমিতার বিয়ের 2 মাস পর অঙ্কিতার জন্য তুহিন নামে একটি ছেলের সম্বন্ধ আসে। তুহিন বড়লোক না হলেও সে মধ্যবিত্ত ঘরের খুবই সৎ, পরিশ্রমী এবং শিক্ষিত ছেলে ছিল। শেষ পর্যন্ত তুহিনের সঙ্গে অঙ্কিতার বিয়ে হয়। এভাবেই কমলিকার 2 ননদেরই বিয়ে হয়ে যায়। কমলিকা প্রায় প্রত্যেক দিনই মধুমিতাকে ফোন করে তার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু বেশিরভাগ সময় মধুমিতা তার ফোন ধরে না, আর কমলিকা ভুলবশত কখনোই অঙ্কিতাকে ফোন করতো না। এভাবেই দেখতে দেখতে 2 বছর কাটে। এরই মধ্যে কমলিকার একটা ছেলে হয়। বৌদির ছেলে হয়েছে খবর পেয়ে অঙ্কিতা তার স্বামীকে সঙ্গে নিয়ে বৌদিকে দেখতে আসে, কিন্তু অঙ্কিতাকে দেখে কমলিকা একটুও খুশি হয় না। বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? তোমার শরীর যদি ঠিক না থাকে আমাকে বলো, তাহলে আমি এখানে কিছুদিন থেকে তোমার সেবা যত্ন করতে পারবো। না না, আমার শরীর একদম ঠিক আছে, শুধু শুধু এখানে থাকার কোনো দরকার নেই। এমনিতেই ছেলে হয়েছে, অনেক খরচা হয়েছে, তোমরা থাকলে আরো খরচা বাড়বে। ঠিক আছে বৌদি, আমরা থাকবো না, আমরা তাহলে আজকেই চলে যাব। আর এই নাও, আমি পুচকুর জন্য কিছু উপহার এনেছি। এখানে 2টো জামা প্যান্টের সেট আছে, আর এই যে পুচকুর জন্য কয়েকটা খেলনা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে রেখে দাও। এমন ঘটা করে দেখাচ্ছ যেন আমার ছেলের জন্য সোনাদানা নিয়ে এসেছো। কমলিকার কথা শুনে অঙ্কিতা এবং তার স্বামী দুজনেরই খারাপ লাগে, তাই তারা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ভিখারি কোথাকার, নিজের ভাইপোকে দেখতে এসেছে, কম দামি জিনিস নিয়ে চলে এসেছে। একটা সোনা কিংবা রূপার কোনো জিনিস দেওয়ার মুরদ হলো না। তবে আমি জানি মধুমিতা এলে নিশ্চয়ই দামি উপহার নিয়ে আসবে। ও তো আর অঙ্কিতার মতো গরিব নয়। একবার মধুমিতাকে ফোন করে দেখি। এই বলে কমলিকা মধুমিতাকে ফোন করে, কিন্তু মধুমিতা ফোন না ধরায় কমলিকা বারে বারে ফোন করতে থাকে। 2-4 দিন পর মধুমিতা তার বৌদিকে ফোন করে বলে, না গো বৌদি, এই মুহূর্তে আমি কিছুতেই যেতে পারবো না। আসলে আমি আমার বরের সঙ্গে ঘুরতে যাব। এখন ঘুরতে যাওয়ার জন্য আমাকে অনেক কিছু শপিং করতে হবে, অনেক কেনাকাটা করতে হবে। হাতে একদম কম সময়। আমি পরে একটা সময় গিয়ে তোমার ছেলেকে দেখে আসবো, কেমন? আচ্ছা বৌদি, রাখছি। হ্যাঁ। মধুমিতার কথা শুনে কমলিকার মন খারাপ হয়ে যায়। মধুমিতা যে নিজের দাদা ছেলেকে দেখতে আসবে না, এটা কমলিকা আশা করেনি। এভাবেই দেখতে দেখতে আরো 6 মাস কাটে। একদিন ফ্যাক্টরিতে কাজ করার সময় ইলেকট্রিকের শক লেগে কমলিকার স্বামী মারা যায়। দাদার মৃত্যুর খবর পেয়ে অঙ্কিতা এবং তার স্বামী তৎক্ষণাৎ কমলিকার কাছে ছুটে আসে। কমলিকা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ায় অঙ্কিতা তাকে সামলাতে থাকে, কিন্তু দাদার অন্তিম কার্যে মধুমিতা আসে না। মধুমিতা যে নিজের দাদাকে শেষবারের মতো দেখতে আসবে না, এটা সকলেরই আশার বাইরে ছিল। অন্যদিকে নিজের স্বামীকে হারিয়ে কমলিকা একেবারে অসহায় হয়ে পড়ে। বৌদি, তুমি একদম চিন্তা করবে না, আমরা সবাই তোমার পাশে আছি। তোমার যখনই কোনো অসুবিধা হবে তুমি আমাদেরকে বলবে, আমরা যতটা পারবো তোমাকে হেল্প করার চেষ্টা করব। তুমি আর আমাকে কি হেল্প করবে? তুমি তো নিজেই গরিব। যেটা করতে পারবে না সেটা নিয়ে বড়াই করবে না। শুধু বড় বড় ডায়লগ দিলেই হয় না, করে দেখাতে হয়, বুঝেছো? এভাবে বলছো কেন বৌদি? হ্যাঁ মানছি আমার বরের ইনকাম কম, আমার বর বড় লোক নয়, কিন্তু আমি বলেছি আমি যতটা পারবো তোমার হেল্প করার চেষ্টা করব। কারণ বাবা মা যাওয়ার পর তুমি আর দাদা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই এই সময় ননদ হিসেবে তোমার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তোমার এরকম ডায়লগ আমার আর ভালো লাগছে না, ঠিক আছে? আর আমাকে দেখার জন্য মধুমিতা আছে। মধুমিতার অনেক টাকা, আমি নিজে মধুমিতার বড়লোক ঘরে বিয়ে দিয়েছি, তাই মধুমিতা সব সময় আমার পাশে থাকবে। হ্যাঁ মানছি ও আজকে এখানে আসতে পারেনি, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, তা না হলেও আজকে এখানে আসতোই। কমলিকার কথা শুনে অঙ্কিতা কিছু মনে করে না, কারণ এই মুহূর্তে কমলিকার মনের অবস্থা কেমন হতে পারে সেটা অঙ্কিতা খুব ভালো করে বুঝতে পারছিল। তাই অঙ্কিতা মুখ বুঝে তার বৌদির সমস্ত উল্টোপাল্টা কথা শুনে নেয়। অঙ্কিতা এবং তুহিন সেখান থেকে চলে যাওয়ার পর কমলিকা মধুমিতাকে ফোন করবে বলে ঠিক করে। একবার মধুমিতাকে ফোন করে বলি, শুভঙ্কর নেই, আমাদের পেট চলবে কিভাবে? মধুমিতা নিশ্চয়ই আমার কোনো না কোনো হেল্প করবে। এই বলে কমলিকা মধুমিতাকে ফোন করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এবারও মধুমিতা তার ফোন ধরে না। কমলিকা পরপর 10 দিন পর্যন্ত মধুমিতাকে ফোন করতে থাকে, কিন্তু সে মধুমিতার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারে না।
শেষ পর্যন্ত কমলিকা নিজের এবং নিজের ছেলের পেট চালানোর জন্য লোকের বাড়িতে ধোয়া মোছা রান্নাবান্না করার কাজ শুরু করে। এভাবেই কয়েক মাস কাটে। একদিন যখন কমলিকা কাজের বাড়িতে কাজ করতে যায়, তখন সেই বাড়ির মালকিন কমলিকাকে ছাদের উপর জামা কাপড় মেলে আসতে বলে। কমলিকা তার বাচ্চা ছেলে বল্টুকে কোলে নিয়ে এবং জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে যায়। সে তার ছেলেকে ছাদের উপর শুইয়ে দিয়ে জামা কাপড় মেলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তার ছেলে বল্টু ছাদের উপর থেকে পড়ে যায়। বল্টু, হে উপরওয়ালা, এসব কি হয়ে গেল? আমার ছেলের সাথে এটা কি হলো? কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার ছেলেকে বাঁচাও। বল্টুর মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লেগেছিল। এরকম রক্তারক্তি কাণ্ড দেখে কমলিকা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সে তৎক্ষণাৎ কয়েকজনের সাহায্য নিয়ে বল্টুকে হাসপাতালে ভর্তি করে, কিন্তু ডাক্তার জানায় বল্টুর চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার প্রয়োজন। কমলিকা কোনো কিছু চিন্তা না করে মধুমিতার বাড়িতে ছুটে যায়। দয়া করে আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দাও মধুমিতা, আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই। আমার ছেলেকে তুমি বাঁচিয়ে নাও, উপরওয়ালার কৃপায় তোমাদের তো টাকার অভাব নেই। দয়া করে আমাকে 5 লক্ষ টাকা দাও, আমি কাজ করে 1 টাকা শোধ করে দেব, আমি কথা দিচ্ছি। ওরে বাবা, 5 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো বৌদি? দেখো, টাকা তো আর গাছে ফলে না, খুবই পরিশ্রম করে আমার বর টাকা ইনকাম করে। আর অল্প কিছু টাকা হলে আমি না হয় হেল্প করতে পারতাম, কিন্তু এত বেশি টাকা আমি দিতে পারবো না বৌদি। আর তাছাড়া তোমাকে এত টাকা দিলেও তুমি কখনোই শোধ করতে পারবে না, তুমি বরং অন্য কারোর কাছে যাও। মধুমিতার কাছ থেকে এরকম ধরনের ব্যবহার পাবে কমলিকা ভাবতেও পারেনি। সে কি করবে কিছু ভেবে না পেয়ে কাঁদতে কাঁদতে আবার হসপিটালে ফিরে আসে। আর তখনই সে হসপিটালের রিসেপশনে অঙ্কিতা এবং তুহিনকে দেখতে পায়। বৌদি, তুমি চিন্তা করো না, আমরা 5 লক্ষ টাকা জমা করে দিয়েছি। এখনই বল্টুর চিকিৎসা শুরু হবে আর বল্টু পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। কিন্তু এত টাকা তোমরা কোথায় পেলে? আসলে বৌদি, আমাদের 2 কাঠা জমি ছিল, সেই জমিটা আমরা বিক্রি করে দিয়েছি। এখন বল্টুকে বাঁচিয়ে তোলা খুবই দরকার, কারণ বল্টুই তোমার একমাত্র সম্বল। অঙ্কিতার কথা শুনে কমলিকা একেবারে কান্নায় ফেটে পড়ে। আমাকে ক্ষমা করে দাও অঙ্কিতা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমার পাশে এসে দাঁড়ালে। ভালো সম্পর্কের জন্য টাকা নয়, ভালোবাসার দরকার হয়। তুমি এটা আজকে প্রমাণ করে দিলে। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এরকম করে বলে আমাকে ছোট করো না বৌদি। আর হ্যাঁ, বল্টু সুস্থ হয়ে গেলে এবার থেকে তুমি আর বল্টু আমাদের সঙ্গেই থাকবে। এই শুনে কমলিকা প্রচন্ড খুশি হয়। কিছুদিনের মধ্যেই বল্টু সুস্থ হয়ে গেলে তারা সকলে বল্টুকে নিয়ে বাড়িতে ফিরে যায়। 12 বছর বয়সী পিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে। পিঙ্কির বাবা পেশায় একজন মিষ্টির দোকানের কর্মচারী ছিল। পিঙ্কির বাবা মনোহর প্রত্যেকদিন শহরে যায়। সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে সে মিষ্টির দোকানে কাজ করে আর রাত হলে আবার বাড়ি ফিরে আসে। পিঙ্কি দিনের প্রায় বেশিরভাগ সময় তার বাবাকে দেখতে পায় না। এমনই একদিন মনোহর শহর থেকে ফিরেছে এমন সময়। কালকে তোমাকে আমি কিছুতেই আর শহরে যেতে দেব না, কালকে তুমি বাড়িতে থাকবে। কাল আমরা সারাদিন একসঙ্গে খাবো, খেলবো, ঘুরবো, ঠিক আছে তো বাবা? কেন, কাল কি আছে শুনি? তোর মাথায় মাঝে মধ্যে কি চাপে বলতো? আমি যে কাজ করি তাতে কি কোনো ছুটি থাকে? সেটাই তো, ছুটি থাকবে না কেন? কালকে তো রবিবার, কালকে সবার ছুটি। তাহলে তুমি কেন কালকে কাজে যাবে? আমি কাল কিছুতেই তোমাকে কাজে যেতে দেব না। আমি কি কোনো বড় অফিসে চাকরি করি যে সপ্তাহে একদিন করে ছুটি পাবো? মিষ্টির দোকান কি কখনো বন্ধ থাকে দেখেছিস? আর রবিবার তো আমাদের দোকানে সবচেয়ে বেশি ভিড় হয়। কত লোক বাড়িতে ভালো মন্দ খায়, কেউ কেউ আবার অতিথিদের বাড়িতে মিষ্টি নিয়ে যায়। রবিবারে আমাদের অনেক কাজ থাকে। না না না, আমি কাল কিছুতেই তোমাকে কাজে যেতে দেব না। কালকে তুমি আমার সঙ্গেই থাকবে। তুমি আমাকে বলেছিলে মাছ ধরা শেখাবে, এখনো তো শেখালে না। কালকে আমি শিখবো। পিঙ্কি তাদের একমাত্র মেয়ে। তারা গরিব হলেও তারা নিজেদের মেয়েকে একেবারে রাজকুমারীর মতো রেখেছে। পিঙ্কি যখন যা চায় মনোহর এবং পম্পা নিজেদের সামর্থ্য মতো সেটা এনে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে মনোহর এবং তার স্ত্রী পম্পা কেউই বুঝে উঠতে পারে না এবার তারা কিভাবে পিঙ্কিকে সামলাবে। তুই একটু শান্ত হয়ে বস না, এভাবে বাবাকে জোর করিস না। আমি বাবাকে বলে দিচ্ছি কালকে যেন কাজ থেকে ফেরার সময় ওই দোকানের সবচেয়ে দামি মিষ্টিগুলো নিয়ে আসে। সত্যি বলছো? ওই দোকানের সবচেয়ে দামি মিষ্টিগুলো তুমি বাবাকে আনতে বলবে? বাবা যদি না আনে?
আনবে না মানে? নিশ্চয়ই আনবে। বাবার রাজকুমারী চেয়েছে বলে কথা, তাই বলছি তুই বাবাকে কালকে কাজে যাওয়া থেকে আটকাস না, কেমন? বাবা যেই মিষ্টিগুলো আনবে সেগুলো তো আমাদের গ্রামে কোথাও পাওয়া যায় না। সেই মিষ্টিগুলো খেয়ে যখন আমি আমার বন্ধুদেরকে বলবো না, ওরা তো হিংসায় চলে যাবে। শহরের দামি মিষ্টি খেতে পারবে ভেবে পিঙ্কি ভীষণ খুশি হয়। পরের দিন সে তার বাবাকে আর কাজে যাওয়া থেকে আটকায় না। পম্পা মনোহরকে মনে করিয়ে দেয় যে বাড়ি ফেরার সময় তাকে মিষ্টি নিয়ে ফিরতে হবে। সকাল গড়িয়ে রাত হয়ে আসে। পিঙ্কি অধীর আগ্রহে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। মনোহর সেদিন এক বাক্স দামি দামি মিষ্টি এনে তার মেয়ের হাতে তুলে দেয়। সেদিন পিঙ্কির থেকে বেশি খুশি আর কেউ হয় না। সবাই তো বলে আমরা খুব গরিব, সবার মতো অনেক কিছুই আমরা করতে পারি না, কিন্তু গরিব হওয়া সত্ত্বেও আমি যে মিষ্টিগুলো এখন খাবো সেই মিষ্টিগুলো তো আগে আমার বড়লোক বন্ধুরাও খায়নি। এটার জন্য তোর বাবাকে থ্যাংক ইউ বলা উচিত। বাবা কিন্তু বাবার প্রমিস রেখেছে। তুই এরকম ভাবেই আমাদের সব কথা শুনতে থাকলে আমরাও তোর সব কথা এভাবেই শুনবো, কেমন? তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বাবা। এই বড়লোকি মিষ্টিগুলো এত টেস্টি, দেখে মনে হচ্ছে এগুলো ছবি তুলে ঘরে বাঁধিয়ে রাখি। খেতে তো ইচ্ছাই করছে না। দে তাহলে, আমি আর তোর বাবাই খেয়ে নিচ্ছি। আমি ছবি তুলে তোকে ছবিটা বাঁধিয়ে দেব, তুই সেটাই নিজের কাছে রাখিস, মিষ্টি খেতে হবে না। মায়ের এমন কথা শুনে পিঙ্কি মিষ্টির প্যাকেটটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। আজকাল মনোহর প্রায় দিনই নিজের মাহিনার টাকা থেকে অল্প অল্প টাকা কাটিয়ে তার মেয়ের জন্য শহর থেকে দামি দামি মিষ্টি নিয়ে আসে। সেই মিষ্টির এতই দাম যে মনোহর চাইলেও নিজের জন্য বা তার স্ত্রীর জন্য একদিনে সেই মিষ্টি কিনতে পারে না। এমনই একদিন পিঙ্কি এবং তার মা মনোহরের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেদিন সময় পার হয়ে গেলেও মনোহর বাড়ি ফিরে আসে না। কি যে হলো মানুষটার, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত রাত তো কখনো করে না। এই অন্ধকারের মধ্যে বাইরে বেরিয়ে খুঁজতেও তো পারবো না। বাবা তো কত দামি দামি মিষ্টি আনে, মিষ্টিগুলো চুরি হয়ে যায়নি তো? সেই জন্য বাবা আবার শহরে যায়নি তো আমার জন্য দামি দামি মিষ্টি আনতে? এদিকে তোর বাবা ফিরছে না, আর তুই এখনো তোর মিষ্টির কথাই চিন্তা করছিস? আমি তো প্রত্যেক সপ্তাহে ওই মিষ্টির জন্যই অপেক্ষা করে থাকি। তুমি জানো না, বাবা তো প্রত্যেক সপ্তাহে আমার জন্য বড়লোকি মিষ্টি নিয়ে আসে। আজকে একটু বাবার দেরি হচ্ছে বলে আমি মিষ্টিগুলোর জন্য চিন্তা করব না? আমাদেরই দোষ। তোকে এত দামি দামি মিষ্টি খাইয়ে খাইয়ে তোর লোভ এত বাড়িয়ে দিয়েছি যে ওই মিষ্টির জন্যই তোর মন থেকে দয়া মায়া সব চলে গেছে। মায়ের কাছে বকা খেয়ে পিঙ্কি খুবই কাঁদতে থাকে। সে বুঝে উঠতে পারে না তার দোষটা কোথায়। এদিকে আরো সময় পেরিয়ে যেতে থাকে। পম্পা এবং পিঙ্কি দুজনেই বেশ চিন্তায় পড়ে। এভাবে চিন্তা করতে করতে পম্পা কিছুতেই ঘরে বসে সময় কাটাতে পারে না। সে তার মেয়েকে নিয়ে রাত্রিবেলা গ্রামের বাইরে বেরোতে যাবে, এমন সময় সে দেখে মনোহর সেদিকেই আসছে। তার জামা কাপড় ছেঁড়া ছিল, মুখে চারিদিকে রক্ত লাগা ছিল। তার অবস্থা দেখে পিঙ্কি এবং পম্পা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। তারা কোনো রকমে ধরে ধরে মনোহরকে বাড়িতে নিয়ে আসে। কিভাবে হলো এসব? তোমার এই অবস্থা কারা করলো? আমাদের তো পুলিশে যেতে হবে, সবাইকে সবকিছু জানাতে হবে। আমি তো নিজেই জানি না এমনটা কে করলো, তাই তো কাউকে কিছু না জানি একা একা বাড়ি ফিরে এসেছি। তারা দুজনে কথা বলছে এমন সময় পিঙ্কি সেখানে চলে আসে। আমি জানি তুমি আমার জন্য দামি মিষ্টি আনোনি, আমি তার জন্য তোমার উপর একটুও রাগ করিনি, আর আমি তোমাকে এটাই বলতে এলাম। কে বলেছে আমি তোর জন্য দামি মিষ্টি আনিনি? আমার রাজকুমারী আমার কাছে একটা আবদার করেছে, আর আমি সেটা আনবো না? যেভাবেই হোক আমাকে তো সেটা আনতেই হবে, তাই না? সত্যি বলছো? তুমি সত্যি সত্যি আমার জন্য দামি মিষ্টি এনেছো? আমি সত্যি সত্যি আজকে দামি মিষ্টি খেতে পারবো? খুব মজা হবে। কালকেও আমি আমার সব বন্ধুদেরকে বলতে পারবো। কাল তো সোমবার, স্কুলের প্রথম দিন। একটা মিষ্টি কালকেও স্কুলে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তাই হবে। আমার ব্যাগটা খুলে দেখ, ওর মধ্যে একটা মিষ্টির প্যাকেট আছে, ওটা নিয়ে নিজের ঘরে চলে যা। বাবার কথা শুনে পিঙ্কি মনের আনন্দে নাচতে নাচতে মিষ্টির প্যাকেট নিয়ে নিজের ঘরে চলে যায়। এবার বলো তো কি হয়েছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি মেয়ের জন্য দামি দামি মিষ্টি আনছো, আবার নিজে এরকম রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরছো কেন? কিভাবে? পম্পার কথা শুনে মনোহর তার স্ত্রীকে সেদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলতে শুরু করে। সেই দিনটা অত্যন্ত সাধারণভাবে শুরু হলেও মনোহর নিজেও জানতো না সেই দিনে তার সঙ্গে কি কি হতে চলেছে। সেদিন সে খুবই আনন্দ করে খুশি মনে শহরে যায়, কারণ সে জানে বাড়ি ফেরার সময় তার মেয়ের জন্য শহরের দোকান থেকে দামি মিষ্টি নিয়ে তাকে ফিরতে হবে।
সে তার কাজের জায়গায় গিয়ে খুব মন দিয়ে কাজ করতে থাকে। সন্ধ্যা নাগাদ সে তাদের দোকানের মালকিন রত্নাদেবীর কাছে যায় কয়েকটা মিষ্টি নেওয়ার জন্য। আমার টাকা কি গাছে ফলে? তোদের দেখছি আজকাল ভীষণ লোভ বেড়ে গেছে। যতদিন আমার স্বামী বেঁচে ছিল ততদিন তো এসব করতে পারিসনি। মানুষটা গত হতে না হতেই সব নিজেদের সম্পত্তি মনে করেছিস। না না ম্যাডাম, আমি তো বিনামূল্যে মিষ্টি নেবো বলিনি, আমি টাকা দিয়েই কিনবো। আমি শুধু আপনাকে জানাতে এলাম, যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটা আপনাকে দেখিয়েই যাবো। আমার টাকাতে ঘর সংসার চলছে, আমাকেই তুই টাকার গরম দেখাচ্ছিস? থাকিস তুই এদো গ্রামে, বেলা দুমুঠো রোজগার করে খাওয়ানোর জন্য এই শহরে এত দূরে আসতে হয়, তারপরেও এত ফুটানি আসে কিভাবে? প্রায় দিনই তো দেখি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরছিস। অন্য কোথাও কাজ টাজ করছিস নাকি? আসলে আমার মেয়ের খুব স্বাদ শহরের দামে মিষ্টি খাওয়ার, আর ও জানে ওর বাবা খুব গরিব, তাই ওর বাবা দিতে পারবে না এমন কিছু আবদারও করে না। আদিক্ষে তো দেখো, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন কেন তোমার মেয়ের? ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন। আর তোর যে মেয়ে আছে আগে বলিসনি তো? মেয়ে আছে তো, একটাই মেয়ে। আর হ্যাঁ, আপনার যদি মনে হয় আপনি আমাকে এখান থেকে কোনো মিষ্টি দিতে পারবেন না, তাহলে আমি পাশের দোকান থেকে নিয়ে নিচ্ছি। দয়া করে এইভাবে আমাকে অপমান করবেন না। এই বলে মনোহর বেরিয়ে যেতে যাবে এমন সময় তার মাথায় ভারী কিছু এসে লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। সে বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকে। জ্ঞান ফিরতেই সে দেখে তাদের দোকানে আশেপাশে কেউ নেই। তাই সে তাড়াতাড়ি করে মিষ্টিগুলো নিয়ে কোনো রকমে বেরিয়ে পড়ে। কিন্তু মনোহর বুঝতে পারে না কে তাকে আঘাত করেছে আর কেনই বা তার সঙ্গে এরকম করেছে। সে চুপচাপ ওই অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে বাড়ির দিকে ফিরে আসে। এই সমস্ত ঘটনা শুনে পম্পা একেবারে হতবাক হয়ে যায়। সে ভয়ে কাঁদতে থাকে। আমি তো এখনো বুঝতে পারছি না আমার সাথে কেউ এমনটা কেনই বা করে। আমাকে আঘাত করে কি লাভ হবে? আমার কাছে না আছে টাকা পয়সা আর না আছে জমি জমা। তোর কাছে একটা মেয়ে আছে তো, ওকেই আমাদের দরকার। কোথায় তোর মেয়ে? হঠাৎ করে এমন ভাবে রত্নাদেবী এবং তার সঙ্গে বেশ কয়েকজন লোককে তাদের বাড়িতে ঢুকে আসতে দেখে মনোহর এবং পম্পা দুজনেই খুব ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে এবং কেন হচ্ছে তারা কেউই বুঝে উঠতে পারে না। আপনি এখানে কি করছেন ম্যাডাম? আপনি আমার বাড়ি বা চিনলেন কিভাবে? আর আমার মেয়েকে আপনার দরকার মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে পিঙ্কি সেখানে চলে আসে। আমাকে কোথায় নিয়ে যাবার কথা বলছো মা? কে নিয়ে যাবে? বাবা নিয়ে যাবে? এরা কারা? এই পিঙ্কি, তুই ঘরে যা, এক্ষুনি যা। তোকে বাইরে আসতে কে বলেছে? যা বলছি ভেতরে। রত্নাদেবী পিঙ্কির হাত ধরে তাকে আটকে দেয়। পিঙ্কি মা, তুমি এখানেই দাঁড়াও। তোমাকে তো আমাদের সঙ্গে যেতে হবে, খুব মজা হবে। আমরা তোমাকে প্রত্যেক দিন দামি দামি মিষ্টি খাওয়াবো। এখানে থেকে তুমি যা মিষ্টি খেতে পারো তার থেকে 100 গুণ বেশি মিষ্টি খেতে পারবে। তুমি শুধু একবার আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে যাও। কোথায় নিয়ে যাবেন সেটা তো বলুন। আর কেনই বা আপনি আমার মেয়েকে নিয়ে যেতে যাবেন? সেই জন্যই বুঝি আমাকে আঘাত করেছিলেন, কিন্তু এসবের কারণটা কি? আমি যে গ্রামে থাকি সেই গ্রামে মেয়েদের সংখ্যা প্রচুর কম। আসলে সেই গ্রামে কারোর কন্যা সন্তান হলেই তাদেরকে হয় মেরে ফেলা হয়, আর না হলে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হয়। এই প্রথা চলতে চলতে গ্রামে মেয়েদের সংখ্যা এতই কমে গেছে যে আমার নিজের প্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের জন্য আমি মেয়ে পাচ্ছি না। আর সেই কারণেই আপনার মনে হলো আমার মেয়েকে আমি আপনার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাব? কিন্তু আমার মেয়েই বা কেন? তুমি দেখতে শুনতে বেশ শক্ত সামর্থ্য। এতদিন ধরে আমাদের দোকানে কাজ করছো, আজ অব্দি তোমাকে কখনো অসুস্থ হতে দেখিনি। ভাবলাম তোমার যে মেয়ে হবে সেও হয়তো তোমার মতোই হবে। তাই তোমার কথা শোনা মাত্রই আমি কালকেই তোমার মেয়েকে আমার ছেলের বউ বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সাথে থাকলে তোমার মেয়ে যা চাইবে তাই করতে পারবে। প্রত্যেকদিন সুস্বাদু খাবার আর শহরের দামি দামি মিষ্টিও খেতে পারবে। এই বলে রত্নাদেবী এবং তার লোকজন ঘরের ভেতরে ঢুকে পিঙ্কিকে ধরতে যাবে এমন সময় তাদের গ্রামের সবাই সেখানে জড়ো হয়ে আসে। সমস্ত কথা শুনে সব ঘটনা জানার পরে গ্রামের লোকজন গণধলাই দিয়ে রত্নাদেবী এবং তার লোকেদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এটাও বলে দেয় যে এরপরে যদি কোনোদিন রত্নাদেবী কিংবা তার দলের কাউকে ওই গ্রামে দেখা যায় তাহলে সেদিনই তাদের জীবনের শেষ দিন হবে। কিন্তু তোমরা জানলে কি করে আমাদের বাড়িতে এইসব হচ্ছে? আমরা তো কাউকে কিছু জানানোর সুযোগই পাইনি। তোমরা সুযোগ পাওনি তো কি হয়েছে? তোমার মেয়ের ঘরের জানলা দিয়ে বেরিয়ে আমাদের সবার বাড়িতে জানিয়ে এসেছে। ওর বিচক্ষণতার জন্য আজ তোমরা সবাই এত বড় বিপদের হাত থেকে বাঁচলে। তুই সত্যিই আমাদের রাজকুমারী বটে। কথা দিচ্ছি এবার থেকে আমি আর শহরে যাব না। এই কবছর কাজ করে আমি যত মিষ্টি বানানো শিখেছি সব গ্রামেই বানাবো, আর গ্রামেই নিজের দোকান খুলবো। তারপর তুই যখন বলবি, যেদিন বলবি, আমি তোর সাথে ছুটি কাটাতে পারবো আর মন ভরিয়ে তোকে শহরের দামি দামি মিষ্টি খাওয়াতে পারবো। এই কথা শুনে পিঙ্কি খুবই খুশি হয়। মনোহর যেমন কথা দেয় তেমনই কাজ করে। তারপর থেকে তাদের জীবনে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যের আর কোনো অভাব থাকে না।